কথা বলতে চাচ্ছি যে গলগণ্ড এটা যদিও একটি এন্ডোক্রাইনের সমস্যা, বাট গলার মধ্যে আছে এবং আপনারা মনে হয় এই ক্ষেত্রে লেজার দিয়েও চিকিৎসা করে থাকেন, আমাদেরকে একটু বিশদভাবে বলবেন। ধন্যবাদ। এই ব্যাপারটা আসলে অনেক আগে থেকে আলোচনা, মানে আমি কোশ্চেনটা আশা করছিলাম। তো গলগণ্ড মানে হচ্ছে গলা ফোলা, আমরা সাধারণ ভাষায় যেটাকে বলি ঘ্যাগ। বাংলাদেশের কোন কোন অঞ্চলে এটা বেশি হয়, যেমন ধরুন রংপুর, কুষ্টিয়া, রাজশাহী, এই সমস্ত জায়গায় বেশি হয় মাটির জন্য। মাটিতে কিছু হয়তো খনিজ পদার্থ থাকে, উত্তর অংশের দিকে বেশি হয়। আবার হয় কি কিছু স্পেশাল খাবার আছে, যেমন ধরুন বাঁধাকপি অথবা গাজর অথবা মূলা, শালগম ইত্যাদিতেও কিন্তু এটা বেশি হতে পারে। তো আবার অনেক ক্ষেত্রে আছে কি কারণে হয় এটা আমরা জানতেই পারি না, গলাটা সামনে থেকে ফুলে যায়। যারা শহর অঞ্চলে থাকে, যারা চিরকাল ঢাকায় থাকে, দেখা যাচ্ছে যে এদের মধ্যেও গলা ফোলা দেখা যাচ্ছে। তো কিছু বয়স আছে যে এই গলগণ্ডটা আসলে একটু বেসিক কথা বলিনি। গলগণ্ডটা আসলে হয় এখানে একটা নর্মাল গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি, যেটার কাজ হচ্ছে শরীরের কিছু অ্যাক্টিভিটিকে প্রমোট করার জন্য কিছু কেমিক্যাল রিলিজ করা, আমরা বলি এন্ডোক্রাইন সিক্রেশন। তো এটা কিন্তু নর্মাল ফাংশন, কিন্তু যখন বুদ্ধিমত্তার সাথে এই হরমোনটির খুব ভালো যোগসাজশ আছে, শরীরের গ্রোথের উপরেই আছে। তো গ্রোথ মানে হচ্ছে শারীরিক গ্রোথ, আবার ব্রেনেরও গ্রোথ। তো যদি এই হরমোনটা ঠিক মতো রিলিজ না হয়, তাহলে বডির যে কাজ কারবার আছে, সমস্ত ফাংশন, সেগুলো সব ঢিলে ঢালা হয়ে যাবে, আর বুদ্ধিও বাড়বে না, ছোট বাচ্চারা বোকা হতে থাকবে, আর বড় যারা আছে এরাও ঢিলে ঢালা হয়ে যাবে, কাজে কর্মে কেমন একটা ঢিলে ঢালা স্লাগিশ ভাব। তো যখন শরীরে এই হরমোনটা প্রয়োজন বেশি হয়ে দাঁড়ায়, বিশেষ করে ধরুন বয়স সন্ধিকালে, পিউবার্টির সময়, বিশেষ করে মেয়েদের, অথবা যেমন ধরুন প্রেগনেন্সির সময়, বাচ্চা যখন পেটে থাকে ওই সময়, ডেলিভারির সময়, এই সময় কিন্তু এই হরমোনটার প্রয়োজন আরো বেশি দেখা যায়। এই সময়গুলোতে কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডকে আরো বেশি এন্ডোক্রাইন সিক্রেশন করতে হয় থাইরয়েড হরমোন। তখন হয় কি এই যে এক্সেস ডিমান্ড, এই ডিমান্ডটাকে মিট করার জন্য এটা বেশি করে সিক্রেট করতে থাকে এবং গ্ল্যান্ডটা আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এইরকম অনেক ধরনের কারণ আছে। তো প্রাথমিক অবস্থাতে যখন এটা একটা শুধুমাত্র একটা কারণে হয়, সেই কারণগুলোকে কিন্তু যদি ডিটেক্ট করা যায় এবং সেগুলোকে রিমুভ করা যায়, তাহলে কিন্তু এটা আর বাড়তে পারে না। অথবা সাপ্লিমেন্ট দিয়ে, থাইরয়েড হরমোনের সাপ্লিমেন্ট দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করা যায়। কিন্তু কয়েকটা বিশেষ কারণ আছে যেগুলোতে ওষুধপত্রে কাজ হয় না। যেমন ধরুন থাইরয়েড গ্ল্যান্ডের বা গলগণ্ড এখানে কিছু টিউমার হয়। যদি টিউমার হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অপারেশন ছাড়া আর কোনো প্রসিডিওর থাকে না। যদিও অনেকে বলেন যে এখান থেকে পানি বের করে আবার থাইরয়েড সাপ্লিমেন্ট দিলে লাভ আছে, কিন্তু সেটা কতটুকু ইফেক্টিভ সেটা আমার মনে সন্দেহ আছে। বিশেষ করে যদি এই নোডুল বা এই ফোলাগুলো অনেকগুলো জায়গায় হয়, সেই ক্ষেত্রে এই সমস্যা। আর টিউমার যদি হয়ে যায়, দ্যাট মাস্ট বি রিমুভড। টিউমারের সাথে কিন্তু কোনো কনজারভেটিভ ট্রিটমেন্টের কোনো সম্পর্ক নেই। তো এখন এই আসলে এটা কি ধরনের অসুখ, থাইরয়েড গ্ল্যান্ডটা কত বড়, এটাকে করা যাবে কিনা, এই জন্য কিছু ডায়াগনস্টিক প্রসিডিওর আছে। এই ডায়াগনস্টিক প্রসিডিওর গুলোকে, এগুলো সফিস্টিকেটেড কিছু প্রসিডিওর, যেমন ধরুন রক্তের কিছু পরীক্ষা আছে, আবার এখান থেকে এই গ্ল্যান্ড থেকে এই রস নিয়ে সেটার পরীক্ষা আছে। ডায়াগনস্টিকটা মোটামুটি 90% সাকসেসফুল হয়। আবার এরপরে যদি দেখা যায় হ্যাঁ অপারেবল, সেই অপারেবল কেসে কিন্তু অপারেশন করার সময় আবার স্পেশাল কিছু পরীক্ষা করা যায়। আচ্ছা, মানে অপারেশনের আগে ওষুধ দিয়ে চিকিৎসা করার ব্যবস্থা আছে? আছে, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই আছে। ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, এবং সেই ক্ষেত্রে যদি টিউমার, আচ্ছা টিউমারের ক্ষেত্রে, এবং যদি ওষুধ দিয়ে চিকিৎসা সম্পন্ন না হয়, সেই ক্ষেত্রে সার্জারি করার আপনারা চিন্তা ভাবনা করেন। এবং এখন কি সার্জারিতে বেশিরভাগ ক্ষেত্রে লেজার ব্যবহার করা হয়, নাকি কিছু ক্ষেত্রে এটা কোন কোন সার্জন আমাদের দেশে এটা শুরু করেছেন? এর আগে আমি আরেকটু বলে নিই যে শুধুমাত্র হরমোনের যদি ডিমান্ড বেড়ে যায়, তাহলে যে শুধু এটা বাড়বে তা না, কিন্তু অনেক ক্ষেত্রে এইটা নিজেই অতিরিক্ত হরমোন সিক্রেট করতে থাকে, তখন শরীর আবার ইমব্যালেন্সড হয়ে যায়, বেশিও না কমও না, এই জন্য আবার এখানে অসুবিধা দেখা যায়। এখন এই থাইরয়েড অপারেশন করার ক্ষেত্রে যদি এটা টিউমার হয়, সেই টিউমারটা কি এটা ক্যান্সার না নন ক্যান্সার, এটার উপরে সার্জারির এক্সটেন্টটা ডিপেন্ড করে। এটা আমরা আগে থেকেই কিছু ডিটেক্ট করতে পারি, অথবা অপারেশনের সময় আমরা ফ্রোজেন সেকশন বায়োপসি বলে কিছুটা অংশ পাঠিয়ে দিই, এবং আধা ঘন্টার মধ্যে আমরা রিপোর্ট পাই যে এটা কি ধরনের, তখন সাথে সাথে আমরা এটা একটা চিকিৎসা নিতে পারি। তো আগে বা এখনো বেশিরভাগ ক্ষেত্রে যে ট্রিটমেন্টটা হয় সেটা হচ্ছে গলার বাইরে দিয়ে কেটে, এটা লেজার না, এটা হচ্ছে সরাসরি। সেই ক্ষেত্রে দাগ থাকে, বিশেষ করে ইয়াং লেডিরা কখনো এটা এলাও করতে পারবে না। আর পুরুষ মানুষও কিন্তু আজকাল স্বাস্থ্য সচেতন, সৌন্দর্য সচেতন, দাগ কেউ পছন্দ করে না, আমার হলে আমিও করবো না। তো সেক্ষেত্রে আমরা চাই না যে কোন রকম দাগ থাকুক। এটা আসলে লেজারের জন্য বেশি
লেজারের খুব একটা রোল নেই, এটা হচ্ছে এন্ডোস্কোপিক প্রসিডিউর। আচ্ছা, যাতে যেই জায়গা দিয়ে ছোট্ট একটা জায়গা দিয়ে অপারেশন হবে এবং এই কাটাটা হবে গলা থেকে দূরে। আচ্ছা, যেমন আগে বেশ কিছুদিন আগে থেকে একটা প্র্যাকটিস হয়ে আসছিল যে এইখানে এই একজিরা বা এই জায়গাটাতে কেটে ছোট ছিদ্র করে এই দিক থেকে এন্ডোস্কোপ দিয়ে ওইখানে ওইটা অপারেশন করতো এবং এখনো কিছু কিছু করে। বাট আরো যেটা সর্বাধুনিক প্রযুক্তি, যেটা এখন ইউএসএ এবং কোরিয়াতে হচ্ছে, এবং আমি নিজেই গত 3 মাস থেকে বাংলাদেশে শুরু করেছি, এই পর্যন্ত অনেকগুলো অপারেশন হয়ে গেছে, রেজাল্ট খুবই ভালো। আমাদের হাতে সময় খুব কম, আমি জাস্ট একটু না বললে এটা অপূর্ণ রয়ে যাবে, অসম্পূর্ণ থাকবে। সেটা হলো আমরা যেটা করি সেটা হলো গলার পিছনে এই হেয়ার লাইন, আমরা বলি যে চুলের যে দাগ, এই দিক থেকে কিন্তু আমরা মুভ করি। তো আর ক্যান্সার ট্রিটমেন্টের কিন্তু মডালিটিস অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো যে পুরোপুরি ফেলে দিতে হবে সবকিছু, সাথে আবার রেডিওআয়োডিন ট্রিটমেন্ট দিতে হবে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেক ইয়েতে যে লো রিস্ক এবং হাই রিস্কে ভাগ করা হয়। যদি লো রিস্ক পেশেন্ট কেউ থাকে, বয়স কম থাকে, ক্যান্সারটা একটা জায়গায় কনফাইন্ড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপিক্যালি সহজেই এটাকে রিমুভ করা। আচ্ছা, আমাদের হাতে আর একদমই সময় নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য।